জুলাই বিপ্লব বিশ্ব মানচিত্রে বাংলাদেশ শীর্ষক জাতীয় সংলাপে এ পর্বের শ্রদ্ধাভাজন সভাপতি, বিজ্ঞ আলোচক বৃন্দ, বিজ্ঞ শ্রোতা বৃন্দ এবং সাংবাদিক সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এ পর্বের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন। নির্ধারিত বিষয়ের উপরে আমি পূর্বে দুইজন আলোচকের আলোচনা শুনেছি এবং এখানে একটি নোট পেপার উপস্থাপন করা হয়েছে তত চমৎকার করে। তো আমি যেই কথাগুলো বলতে চেয়েছিলাম কথাগুলো চলে এসছে এবং অনেকগুলো অপ্রিয় সত্য কথা এসছে এখানে, যে সত্য কথাগুলো বলবার সাহস অনেকেই করছেন না। এখন অনেকগুলো কথা এসছে, আমি এই কথাগুলোর সাথে একাত্মতা পোষণ করে আমি দু একটি কথা বলতে চাই। বিজ্ঞ আলোচকদের কাছে আমরা আলোচনা শুনব। আমরা জানি এটা যে একটি গণবিপ্লবের মধ্য দিয়ে, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন হয়, একটি শাসক পরিবর্তন হয়। কিন্তু আমরা জানি যে সুশাসনের জন্য একটি দক্ষ শাসক এবং সৎ শাসকের প্রয়োজন হয়। একই সাথে সেই সুশাসক এবং দক্ষ শাসক গঠন করবার জন্য, সরকার পরিবর্তনের জন্য একটি নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রয়োজন হয়, যে পদ্ধতিটি বাংলাদেশে আসলে বিদ্যমান নেই। পরবর্তী সহিষ্ণুতা এবং গণতান্ত্রিক একটি পরিবেশের দরকার হয়, যে পরিবেশ দীর্ঘ 17 বছরে ছিল না। এবং সামাজিক ন্যায় বিচারের কথা আমরা বলছি, আইনের শাসনের কথা বলছি, এগুলো সবই সুশাসক এবং দক্ষ শাসকের উপরে নির্ভর করে যে দেশে আইনের শাসন কিভাবে কাজ করবে। তো সেই বিষয়গুলো আসলে আমরা লক্ষ্য করি যে এই বিষয়গুলো বিদ্যমান না থাকার কারণে আমরা দেখেছি একটি শাসককে ফ্যাসিবাদের দানবে পরিণত হওয়া কিভাবে হয়। দুঃখজনক হচ্ছে যে 2024 সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছিল, তারা পালিয়ে যাওয়ার পরে আমরা ধরে নিয়েছিলাম যে একটি নতুন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, যেই রাজনীতির মধ্য দিয়ে 71 সালে স্বাধীনতার সময় আমাদের দেশের সাধারণ জনগণ যে প্রত্যাশা করেছিল সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং সুশাসনের একটি বাংলাদেশ পাবার, দীর্ঘ 54 বছরে সেই দেশের মানুষ প্রত্যক্ষ করেনি, সেটি অনুভব করতে পারেনি। সুতরাং আমরা ধরে নিয়েছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুশাসন এবং বৈষম্যহীন একটি সমাজ আমরা ফিরে পাবো এবং সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই 24-এর গণ অভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হলো, সেখানে তারা তাদেরকে সহযোগিতা করবার জন্য যাদের মূল দায়িত্ব ছিল এদেশের বড় রাজনৈতিক দলগুলো, তারা তাদের সহযোগিতার পরিবর্তে দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য তারা একটি নির্বাচনের দাবিতে অস্থির হয়ে গেলেন। মানে সেই সরকারটিকে তারা অস্থির করে ফেললেন। আমাদের ডিলার আপা একটি প্রশ্নের মধ্যে দিয়ে বলেছেন যে এই সরকারের, আমি যেটা বুঝতে পেরেছি যে এই সরকারের দায়িত্বটা কি, এই সরকারের দায়িত্ব নাই যে কে কি বললো সে অনুযায়ী কাজ করবে। এই সরকারটি অত্যন্ত দুর্বল সরকার আমি মনে করি। যে 22 জন 24 জন উপদেষ্টা পরিষদের যে সরকার, তো সেই সরকার যেভাবে ক্ষমতায় এসছে তাদেরকে অস্থির করে ফেলা হয়েছে, যে একটি নির্বাচন দেওয়ার জন্য নানাভাবে তাদেরকে চাপের মধ্যে রাখা হয়েছে। অথচ দরকার ছিল যে এদেশে, যে অ্যাডভোকেট মুজিব ভাই যে কথাটি বলেছেন, এদেশের সর্বপ্রথম দরকার ছিল দেশের রাজনৈতিক সংস্কার। যে দেশে কালো টাকা, পেশি শক্তির রাজনীতি বিদ্যমান আছে, যে দেশে গণতন্ত্র অনুপস্থিত, সেই দেশে আপনি একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে সুশাসন দেবেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই নির্বাচনের মধ্য দিয়ে, এটি বিশ্বাস করা তো পাগলের কাজ। আপনি এই রাজনৈতিক বন্দোবস্ত যদি পরিবর্তন করতে না পারেন,
এই কালো টাকার রাজনীতি যদি এদেশ থেকে দূর করা না যায়, পেশি শক্তির রাজনীতি যদি এদেশ থেকে পরিবর্তন করা না যায়, তাহলে একটি নির্বাচনের মধ্য দিয়ে সুশাসন আসবে। হাসিনা তো ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, আবার এই অবস্থার মধ্য দিয়ে এই সংস্কারগুলো না করে যদি একটি নির্বাচন আপনি যেন একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আগে যেই ফ্যাসিবাদ ছিল সেটিকে আমরা নতুন রূপে দেখতে পাবো। সুতরাং আমার কাছে মনে হয় যে সেই জায়গাটিকে আমাদের অ্যাড্রেস করে কথা বলা দরকার ছিল। যখন এই সরকার, আমরা বলি যে এই সরকার কাজগুলো করতে পারছে না কেন, হাসিনাকে হটানোর জন্য, ফ্যাসিবাদকে হটানোর জন্য এদেশে একটি গণ আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, আমরা যেটাকে ছাত্র জনতার আন্দোলন বলি। ছাত্ররা যখন আন্দোলন করেছে, এখানে অনেকে আছে সেই আন্দোলনের সাথে শরিক হয়েছে। আমাদের এখানে আলোচক প্যানেলে যারা রয়েছেন, দেখেন আমি একটু স্মরণ করিয়ে দেই, আমাদের দিলারা চৌধুরী, তার বয়স অনেক হয়েছে, তিনি এখানে 19 জুলাই এসেছিলেন সেই আন্দোলনকারী ছাত্রদের সাথে সহমর্মিতা প্রকাশ করবার জন্য, তাদের সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য। এবং এখান থেকে আমরা একটি সমাবেশ করে প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে আমরা এখান থেকে তার নেতৃত্বে আমরা মিছিল করে গিয়েছিলাম, জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে আমরা মিছিল করেছিলাম। এবং সেদিন কথা ছিল যে জুলাই বিপ্লবীদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল, তাদের ওখানে আমরা যাবো। তো এখানে বসে আমরা খবর পেয়েছিলাম তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমি কথা এই জন্য বললাম যে সেই আন্দোলনের সাথে আমরা সবাই করেছিলাম। এখানে আপনারা যারা দেখেন আমাদের সামনে ছিল, আমরা পেশাজীবীকে যে ব্যানারে আন্দোলন করেছি, এখানে সাবেক সেনা অফিসারদের মধ্যে অনেকে ছিলেন সেই আন্দোলনের সাথে। তারা সবসময় পেরেশান ছিলেন যে এই জুলাই বিপ্লবীদেরকে পিছন থেকে সাহস দিয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে এই বিপ্লবকে সফল করবার জন্য। আমি এই কথাগুলো কেন বলছি, যে সেখানে আমরা আন্দোলনে শরীর ছিলাম, কিন্তু আমরা এই সংস্কারগুলোর জন্য, এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা যদি আবার সেরকম একটা আন্দোলন করতাম যে এই সংস্কারের আগে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটি এদেশের জনগণ প্রত্যাশা করে, সেই রাজনৈতিক বন্দোবস্ত করবার আগে এদেশে নির্বাচন হবে না। এই রাজনৈতিক সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনটি হবে এই সংস্কারের মধ্য দিয়ে। এই সংস্কার হওয়ার পরে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবে। সুতরাং সেই কাজটি আমরা করতে পারিনি। আমরা সেই রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে আমরা একটি নির্বাচনের আবহের মধ্যে ঢুকে গিয়েছি। সুতরাং আমার কাছে, আমি এখনো হতাশ হয়ে গেছি। আমি বলতে চাই যে আমার কিছুটা হতাশা চলে এসছে যে আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আমাদের সামনে যেই কাজগুলো হচ্ছে সেটি যদি আমরা যে প্রত্যাশা করছি, এই প্রত্যাশা পূরণ না হতে। সুতরাং আসুন আমাদের জায়গা থেকে এখানে আজকে যারা এই আলোচনার আয়োজন করেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং আমরাও আপনাদের সাথে থাকবো, যে এই সংস্কারগুলোর আগে এবং যেই রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন চাচ্ছে তাদের কাছ থেকে আমরা একটা প্রতিশ্রুতি চাই যে বাংলাদেশে কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি থাকবে না। এদেশের যে সংস্কারের অবারিত সুযোগ এসেছিল, সেই সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারলাম না, এটি অত্যন্ত দুঃখজনক। সুতরাং আমি এই দুঃখের মধ্যেও বলতে চাই, এখন যে কাজটুকু করণীয় আছে ততটুকু যদি করতে পারি, একেবারে কিছু না হলেও অন্তত কিছু একটা পরিবর্তন হতে পারে। সুতরাং সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিজ্ঞ আলোচকদের কাছে আরো আলোচনা শুনবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা, চমৎকার আলোচনা রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন জনাব জাহিদুল।